আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন। প্রিয় লিসেনার, আজকে আপনাদের মাঝে আরো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি, আর আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর কে কোথা থেকে শুনছেন এটাও জানিয়ে দিন। তো প্রিয় লিসেনার, আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। আজকের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন, সঙ্গত কারণে উনি ওনার নাম ঠিকানা কোনো কিছুই শেয়ার করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন তা আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। এই ঘটনাটি যখন ঘটে তখন উনি সবেমাত্র স্কুলের গণ্ডি শেষ করে কলেজে পদার্পণ করেছেন। আর কলেজে যখন পড়ালেখা শুরু হলো আর নিয়মিত কলেজে যাতায়াত শুরু করলেন, তখন ওনার গ্রামের একটা মেয়েকে ওনার কাছে খুব ভালো লাগে। মেয়েটা সম্পর্কে ওনার গ্রামের চাচাতো বোন, তো মেয়েটাকে ভালো লাগে, কিন্তু বিষয়টা হলো মেয়েটাকে শুধু ওনার কাছেই ভালো লাগে। মেয়েটা কিন্তু ওনাকে কোনো পাত্তাই দেয় না। উনি নিজে থেকেই মেয়েটাকে খুব ভালোবাসতে শুরু করেন, আর উনি যেন মেয়েটাকে এই বিষয়টা বলবেন এই সাহসটা ওনার মনের মধ্যে তখনও হচ্ছিল না। একটা পর্যায়ে অনেকটা সময় পার হয়ে যায়, এভাবেই নিজের অনুভূতি নিজের মাঝেই উনি লুকিয়ে রাখেন। কিন্তু এই বিষয়টা আর কতদিন নিজের মাঝে লুকিয়ে রাখবেন, এইটা ভেবেও ওনার কাছে খারাপ লাগতে শুরু করে। তো একটা পর্যায়ে উনি চিন্তা করলেন যে উনি মেয়েটাকে ওনার এই মনের অনুভূতি প্রকাশ করবেন, কিন্তু কিভাবে প্রকাশ করবেন এটা উনি বুঝতে পারছিলেন না। কারণ মেয়ের পরিবার এলাকার মধ্যে ভালোই প্রতিপত্তিশীল, আর ওনার যে ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলি, উনি মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, তো এই ফ্যামিলিগত দিকও একটা অনেক তফাৎ রয়ে যায়। আর এই সব চিন্তা করে উনি চিন্তা করলেন যে আমি মেয়েকে যদি বলি, মেয়েটা কি আমার প্রস্তাবে রাজি হবে। তো এই সব চিন্তা করে 7-5 ভাবতে ভাবতে উনি কখনো মনের যে অনুভূতি এটা প্রকাশ করে নাই। কিন্তু দীর্ঘ সময় যাওয়ার পরে উনি চিন্তা করলেন, না, এইভাবে আর থাকা যায় না, প্রকাশ করতেই হবে। এই কারণে উনি চিন্তা করলেন ওই মেয়েরই একটা বান্ধবীর সাথে এই বিষয়টা শেয়ার করবেন। তো যেই চিন্তা সেই কাজ। ওই মেয়ের নির্দিষ্ট একটা বান্ধবীর সাথে, যে বান্ধবীর সাথে ওই মেয়ের খুবই ভালো সম্পর্ক এবং সবসময় তারা দুইজন একই সাথে থাকে, তার সাথে এই বিষয়টা শেয়ার করলেন এবং ওই মেয়েকে জানাতে বললেন। ওই মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এইসব কথা জানালেন, তখন ওই যে মেয়েটাকে ভালো লাগতো ওই মেয়েটা এক কথায় নাকচ করে দিল। এবং নাকচ করে দিল বলতে এটা সরাসরি ওনাকে ডেকে নিয়ে নাকচ করলো, আর ওনাকে অনেক ধরনের অপমানমূলক কথা শোনালো। যেরকম, তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি দেখছো, তুমি কোথায় আর আমি কোথায়, তোমার সাথে কি আমার সম্পর্ক হয়, এটা কখনো মেনে নেওয়া যায়? আর তুমি আজকের পর থেকে আর কখনো আমার সামনে পড়বে না, আর আজকের পর থেকে যদি তুমি আমার সামনে কখনো এই ধরনের কথা নিয়ে আসো তাহলে এই বিষয়টা ভালো হবে না, এটা পরিবার পর্যন্ত এবং বিচার সালিশ পর্যন্ত গড়াবে। এইসব নানা ধরনের কথা বলে এই ছেলেকে অপমান করে ওই জায়গা থেকে উনি বিদায় করে দেন ওই মেয়েটা। তো এরপরে চলে যায় অনেক দিন, আর ওই মেয়েটা যখন ওনাকে এত অপমান করে ওইখান থেকে তাড়িয়ে দিল, তখন উনি মনে খুবই কষ্ট পেলেন এবং উনি ওনার কষ্ট নিয়ে ওনার কলেজে যাওয়া বন্ধ করে দিলেন। এভাবে চলতে চলতে ওনার পড়ালেখা, নিত্যদিনের জীবনযাত্রায় অনেক পরিবর্তন ঘটলো। উনি এই মেয়ের দেওয়া অপমান কোনো কিছুতেই ভুলতে পারছিল না। উনি কি করবেন এটা উনি বুঝতে পারছিল না। তখন ওনাদেরই বাড়ির পাশে ওনার সম্পর্কে একটা দাদা ছিল। ওই দাদা আবার টুকটাক কবিরাজি করত। ওই দাদার কাছে গিয়ে সমস্ত কথা বললেন। বলে রাখা ভালো, এই দাদার সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল এবং উনি ওনার এই দাদার সাথে অনেক কথাই শেয়ার করতেন। তো সেই কারণে ওনার দাদাকে এই সমস্ত কথা শেয়ার করা। যাই হোক, ওনার কাছ থেকে দাদা এই কথা শুনে কিছুটা সময় চুপ থেকে বললেন যে, নাতি, তুই তো মেয়েটার প্রস্তাব দিলি, মেয়েটা তো তোরে অপমান করলো, কিন্তু এখন যদি মেয়েটাই তোরে প্রেমের প্রস্তাব দেয়। আমি দাদার মুখে এই কথা শুনে একদম অবাক হয়ে গেলাম, কেননা যে মেয়েটা আমাকে অপমান করে তাড়িয়ে দিল, কখনো তার সামনে আসতে নিষেধ করলো, এখন এই মেয়েটা আমাকে কিভাবে প্রেমের প্রস্তাব দিবে? এই কারণে আমি দাদাকে প্রশ্ন করলাম যে এইটা কিভাবে সম্ভব। দাদা তখন হেসে দিয়ে বলল, সবই সম্ভব, তবে তোকে কিছু কাজ করতে হবে। তুই যদি সেই কাজগুলো করতে পারিস, মেয়েটা নিজে থেকে এসে তোকে প্রেমের প্রস্তাব দিবে। আমি এই কথা শুনে কিছুটা আগ্রহ নিয়ে বললাম, কি কাজ বলো, আমি সব কাজ করতে রাজি আছি। দাদা তখন বলে উঠলো, মেয়েটাকে বান মারতে হবে। দাদার মুখে এই কথা শুনে আমি আটকে উঠলাম। আমি বললাম, বান মারতে হবে মানে? বান মারলে তো মেয়েটা মরে যাবে। দাদা তখন হেসে দিয়ে বলল, আরে না, এই বান সেই বান না,
এটা মরণ বান না, এটা প্রেমের বান, এটা বশীকরণ জাদু। আমি তখন দাদাকে জিজ্ঞেস করলাম, এটাও কি সম্ভব? এগুলা তো আমি শুধু গল্পেই শুনেছি, এটা কি বাস্তবে কখনো সম্ভব? দাদা বলল, হ্যাঁ সম্ভব, তুই যদি কিছু কাজ করতে পারিস তাহলেই সম্ভব। আমি তখন অতি উত্তেজনায় বললাম যে আমি সব করতে পারবো, আমি ওকে পেতে সব কিছু করতে পারবো। দাদা তখন বলল, তাহলে শোন, তোকে কি করতে হবে, তোকে ওই মেয়েটার কিছু জিনিস এনে দিতে হবে। ওই মেয়েটার মাথার চুল, কাপড়ের কিছু অংশ, তারপর মেয়েটার নখ, এই ধরনের জিনিস আনার পরে তোকে শ্মশান থেকে চিতা পোড়ানোর পরে যে অবশিষ্ট হাড় আর কয়লা থাকে সেই কয়লা আনতে হবে, আর শ্মশান থেকে মাটি সংগ্রহ করতে হবে, আর শ্মশানের ভিতরে যে তুলসী গাছটা আছে ওই তুলসী গাছটা তুলে নিয়ে আসতে হবে, আর শ্মশান থেকে এই সমস্ত জিনিস শুধু আমাবস্যা রাতেই সংগ্রহ করতে হবে। দাদার মুখে এই সমস্ত কথা শুনে আমার ভিতরে কিছুটা ভয় কাজ করছিল, কিন্তু ওই মেয়েটাকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজই করতে রাজি ছিলাম, আর তাই দাদার কথায় সম্মতি জানালাম। দাদা তখন বলল, ঠিক আছে, তাহলে নির্দিষ্ট সময় আমার কাছে চলে আসবি। এরপরে আমি বুকের ভিতরে চাপা উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগলাম সেই নির্দিষ্ট দিনের। দেখতে দেখতে সেই নির্দিষ্ট দিনও চলে আসলো, সেই আমাবস্যা রাত। আমাবস্যা রাতে আমি দাদার কাছে গিয়ে উপস্থিত হলাম। এরপরে দাদা আমাকে দেখে মুচকি এসে বলল, প্রেমের মরা জলে ডোবে না। যাই হোক, তুই যখন শ্মশানের উদ্দেশ্যে রওনা দিবি তখন পিছন থেকে যত রকমের শব্দই আসুক তুই কিন্তু পিছনে ঘুরে তাকাবি না, আর শ্মশানে যাওয়ার পরে শ্মশানের তুলসী গাছটা এক টানে তুলে ফেলবি, আর এরপরে শ্মশানের মাটি আর কয়লা আর হাড় নিয়ে ফিরে আসবি। এই কথা বলে দাদা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিল আর বলল, এই তাবিজটা যতক্ষণ তোর কাছে থাকবে কোনো কিছুই তোর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর রাত 12টার পরে আমি শ্মশানের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। বলে রাখা ভালো, আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে শ্মশানটা অবস্থিত। আমি হাঁটতে শুরু করলাম অন্ধকার পথ দিয়ে। যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। আমি হাঁটতে হাঁটতে শ্মশানের কাছে চলে আসলাম। একটু দূরেই শ্মশান, চারদিকে শুনশান নিস্তব্ধতা, আর শ্মশান পাড়ার গাছগুলা গুমোট কালো অন্ধকার হয়ে দানবাকৃতির মতো দাঁড়িয়ে আছে। আমি খুবই সাহসী ছিলাম, আর এই কারণে বুকে সাহস নিয়ে শ্মশানের ভিতরে যেতে লাগলাম। শ্মশানের কাছে যেতেই একটা 50 থেকে 60 বছরের লোক আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার পরনে সাদা পোশাক আর বেশ লম্বা। লোকটা আমার সামনে এসে আমাকে বলল, এত রাতে এখানে কি? হ্যাঁ, যাও এখান থেকে চলে যাও, আর তা না হলে খুব বিপদে পড়বে। এই কথা বলে আবার পিছন দিকে ঘুরে শ্মশানের ভিতর দিকে হাঁটা শুরু করলো। একটু দূরে যেতেই দেখি লোকটাকে আর দেখা গেল না। আমি তখন ভাবতে শুরু করলাম, কে এই লোক আর আমাকে এত কথা বলে গেল? অন্ধকারে আমি লোকটার চেহারাও ঠিক মতো দেখতে পাই নাই, আর লোকটা কোথায় গেল এটাও দেখতে পাই নাই। যাই হোক, আমি লোকটার কথা গুরুত্ব না দিয়ে শ্মশানের ভিতরে প্রবেশ করলাম। বলে রাখা ভালো, আমি একটা ছোট্ট ম্যাচ লাইট নিয়ে এসেছিলাম। ম্যাচটার এক সাইডে ছোট্ট লাইট ছিল, আরেক প্রান্তে দিয়ে আগুন জ্বলতো। এই লাইটটা নিয়ে আসছিলাম যাতে অন্ধকারে কোনো কিছু দেখতে অসুবিধা না হয়। এরপরে আমি তুলসী গাছের কাছে গিয়ে এক টানে তুলসী গাছটা তুলে ফেললাম। আর তুলসী গাছটা যখনই তুললাম তখনই মনে হলো শ্মশানের পরিবেশটা বদলে গেল। চারপাশে ঝড়ো বাতাস শুরু হলো, আশেপাশের গাছগুলো মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। আমি ভয় না পেয়ে যে অংশে চিতা সাজানো হতো ওই অংশে চলে গেলাম। ওইখান থেকে কিছু কয়লা আর ছোট ছোট কিছু হাড় সংগ্রহ করলাম। এরপরে চলে গেলাম শ্মশানের ওই দিকটাতে, যেই দিকে নাকি হিন্দুরা মারা গেলে অনেককে সমাধি দেওয়া হতো, মাটি চাপা দেওয়া হতো। সেইখানে গিয়ে একটা সমাধিস্থ জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করলাম। এরপরে আমি যখন ফিরে যাওয়ার উদ্দেশ্যে পিছন দিকে ঘুরে রওনা করব তখনই একটা শব্দ ভেসে আসলো। একটা ভয়ঙ্কর আর কর্কশ কণ্ঠে বলে উঠলো, যাইস না, এগুলা নিয়ে যাইস না, তোর ভয়ঙ্কর ক্ষতি হবে, এগুলা নিয়ে যাইস না তুই। আমি তখন এই কথার উৎস খুঁজতে ওই বেলগাছটার নিচের দিকে তাকাতেই দেখি ভয়ঙ্কর এক মূর্তি, যার মুখ দিয়ে ফেনার মতো গল গল করে রক্ত পড়ছে আর মুখ দিয়ে গোয়ানোর মতো শব্দ বের হচ্ছে। এটা দেখে আমার সারা শরীর হিম হয়ে আসলো, মনে হচ্ছে জমে যাবে। কিন্তু বুকে সাহস রাখলাম, কারণ আমি জানি এই জিনিসটা আমার কোনো ক্ষতিই করতে পারবে না, কারণ আমার শরীরটা বন্ধ আছে। এরপর আমি বুকে সাহস নিয়ে যখনই শ্মশান থেকে বের হলাম তখন সব কিছু স্বাভাবিক। এরপরে আমি সেই দাদুর উদ্দেশ্যে দাদুর বাড়িতে রওনা দিলাম। পথের মধ্যে আর কোনো সমস্যাই হয়নি। এরপরে আমি দাদুকে জিনিসগুলো বুঝিয়ে দিয়ে আমার বাড়িতেও চলে আসলাম। বাড়িতেও আসতে কোনো সমস্যা হয়নি। এই সমস্ত জিনিস দেওয়ার পরে এখন বাদ থাকলো ওই মেয়ের কিছু জিনিস সংগ্রহ করা। চিন্তা করতে লাগলাম কিভাবে এই জিনিসগুলো সংগ্রহ করা যায়। এরপর আমি মেয়েটা সেই বান্ধবীর সাথে যোগাযোগ করলাম যাকে দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। তাকে আমি নানান ভাবে লোভ দেখিয়ে এই সমস্ত জিনিস সংগ্রহ করতে রাজি করতে পারলাম। আর এরপরে ওই মেয়েটা আমাকে এই সমস্ত সব জিনিস সংগ্রহ করে এনে দিয়েছিল। এরপরে সবকিছু দাদার কাছে দেওয়ার পরে দাদা আমাকে বলল যে এক মঙ্গলবার কাজ শুরু করবে, আর আমি যেন ওই দিন দাদার সাথেই উপস্থিত থাকি। এরপরে নির্দিষ্ট দিন দাদার কাছে গিয়ে উপস্থিত হলে দাদা আমাকে নিয়ে আমাদের এই বাড়ির পাশে একটা বিশাল মাঠ ছিল, সেই মাঠে চলে গেল এবং সেই মাঠে গিয়ে ওইখানে একটা আসন পাতলো। আর ওই আসনে ওই মেয়েটার বাড়ি যেদিকে সেই দিকে ঘুরে বসে শ্মশান থেকে আনা সেই মাটি দিয়ে একটা ছোট্ট পুতুল তৈরি করলো। পুতুল তৈরি শেষ হতেই দাদা আমাকে বলল, এখন তোকেই দরকার। আমি বললাম, আমার কি করতে হবে? দাদা তখন বলল, তোর থেকে 3 ফোঁটা রক্ত লাগবে। আমি কিছুটা ভয়ার্থ স্বরে জিজ্ঞেস করলাম, রক্ত? আমার রক্ত কি জন্য লাগবে?
মারবে। দাদা তখন বলল, আর ভয় পাইস না, দে 3 ফোঁটা রক্ত দে। এই কথা বললেই তার পুটলি থেকে ছোট্ট একটা সুই বের করে আমার হাতে খোঁচা দিয়ে আমার হাত থেকে 3 ফোঁটা রক্ত সেই পুতুলের গায়ে দিয়ে দিল এবং ওই মেয়ের সংগ্রহ করা চুল, কাপড়ের অংশ আর নখ সেই পুতুলটার পেটের ভিতর ঢুকিয়ে দিল। আর ঝোলা থেকে আরো 3টা সুই বের করে কি জানি মন্ত্র পরে ফু দিয়ে ওই পুতুলটা 2 চোখে আর পেটে ঢুকিয়ে দিল। এরপরে পুতুলটা আমার হাতে দিয়ে বলল, নে এখন এই পুতুলটা কবরস্থানে গিয়ে পুরনো একটা কবরের মাঝে এই পুতুলটা পুঁতে রাখবি। এরপর আমি তার কথা মোতাবেক কবরস্থানে গিয়ে একটা পুরনো কবরের মাঝে সেই পুতুলটাকে তার কথা মোতাবেক পুঁতে রাখি। কবরস্থানে যাওয়ার সময় বা এরপরে আমার সাথে কিন্তু কোনো ভৌতিক সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হয় এর পরের দিন সকাল থেকে আমার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে। আর এই জ্বর আমাকে অনেকদিন ভুগায়, কোনো ডাক্তারি বিদ্যাই আমার এই জ্বর ভালো হচ্ছিল না। এরপরে দাদা বুঝতে পেরে আমাকে তিনি ঝাড়ফুঁক করেন, আর ঝাড়ফুঁক করার পরে আমার শরীর সুস্থ হয়ে যায়। আমি যখন সুস্থ হয়ে যাই তার ঠিক কিছুদিন পরেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। যে মেয়ে আমাকে অপমান করে, লাঞ্ছিত করে আমাকে ওইখান থেকে তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়ে নিজে থেকে এসে আমাকে প্রেমের প্রস্তাব দিল। আমি যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এই মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দিল। যাই হোক, আমিও তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমাদের বেশ ভালোই চলছিল, কিন্তু যতই দিন গড়াতে লাগলো ততই যেন মেয়েটার পাগলামি বেড়ে যেতে শুরু করলো। একটা পর্যায়ে এমন হলো, মেয়েটা আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতে চাইতো না। হুটহাট আমার সাথে দেখা করতে চলে আসতো আর সারাক্ষণ আমার কথা বলতো। তার পড়ালেখাও এক পর্যায়ে বন্ধ হয়ে গেছিল। একদিন মেয়েটার সাথে দেখা করার সময় আমি মেয়েটার মায়ের কাছে ধরা পড়ে যাই। এর বেশ কিছুদিন পর থেকে লক্ষ্য করি মেয়েটা আর আমাকে দেখতে পারে না, আর আমার কথাও সে শুনতে পারে না। এরপরে একটা খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটার মাও নাকি একটা ভালো কবিরাজের শরণাপন্ন হয়ে আমার করা সেই কালো জাদু কেটে দিয়েছিল, আর এই কারণেই মেয়েটা আর আমাকে দেখতে পারে না। এরপরে আমাদের সম্পর্কে রীতি হয়ে যায়। এরপর আমিও আর ওই মেয়েটাকে পান মারিনি। আমার প্রেমের গল্প এখানে শেষ হলো, আমার কবিরাজি কিন্তু থেমে থাকেনি। আমি সেই দাদার হাত ধরে দাদার কাছ থেকে আরো নানা ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু শিখতে থাকি। একটা পর্যায়ে আমি নিজেই এই কাজে হয়ে উঠি সিদ্ধহস্ত। আমি আরো নানা তান্ত্রিক গুরুর কাছে গিয়ে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু শিখি। আর একটা পর্যায়ে আমি নিজেই এই কাজ শুরু করি, কিন্তু আমি কাউকে ক্ষতি করিনি কখনো, সবার উপকারে এই কাজ করার চেষ্টা করেছি। তবে এখন আর আমি এই কাজ করি না, আর এই কাজ আমি একদম ছেড়ে দিয়েছি। তো এটাই ছিল আমার ঘটনা। আশা করবো আমার এই ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। তবে সকলের কাছে একটা বিনীত অনুরোধ, কেউ কখনো অতি উৎসাহিত হয়ে এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ এটা সাময়িকভাবে আপনার উপকার হলেও, আপনার কাজ হাসিল হলেও পরবর্তীতে একটা দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে থাকবে, আর সেই মাসুল আপনি কোনোভাবেই দিয়ে চুকাতে পারবেন না। এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি? আর আপনাদের কাছে আমারও বিনীত অনুরোধ, কেউ কখনো কালো জাদু সংক্রান্ত কোনো কাজ জড়িত হবেন না, কারণ কালো জাদু যে করে, তান্ত্রিক বা কবিরাজ যারা কালো জাদু করে, শুধু তারাই অপরাধী না, যে করায় তিনিও সমান অপরাধী। আর যে এই কাজ করে সে কিন্তু একটা মুশরিক হয়ে যায়, আর সে ইসলাম ধর্মে থাকে না, সে আল্লাহর সাথে শিরিক করে ইসলাম থেকে বিতাড়িত হয়ে যায়, আর তার শাস্তি হাসরের ময়দানে সর্বোচ্চ শাস্তি হিসাবে প্রদান করবে। আর আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এটা সম্পূর্ণ নিষেধ, এই ধরনের কালা জাদু বা কুফরি বিদ্যা। তো প্রিয় লিসেনার, আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ রয়েছে, আমি চাই আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো প্রিয় লিসেনার, আপনাদের কাছেও যদি এমন ঘটনা থেকে থাকে অথবা আপনার জানা ভৌতিক কোনো কাহিনী থেকে থাকে, আমাকে পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রিয় লিসেনার, আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।